মেয়েরা, আমাদের নদীর সঞ্চয় কাজের ফলে ভূমিরূপ হয়ে গেছে। আজকে তার পরের যে অংশটা তোমাদের রয়েছে দেখবে বইতে, যে নদীর মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, সেটা আজকে আমরা আলোচনা করব। যে আমরা আগের দিন দেখলাম যে বদ্বীপ একটা নদীর সঞ্চয় কাজের ফলে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ ভূমিরূপ। তো সমস্ত নদীর মোহনায় কিন্তু বদ্বীপ গঠন হয় না, বা সব নদীর মোহনায় বদ্বীপ গঠনের জন্য কি কি অনুকূল পরিবেশ লাগে সেটা আমরা আজকে দেখব। দেখো মেয়েরা, এই পয়েন্টগুলো মোটামুটি আমাদের জানতে হবে। তোমাদের এটা সাধারণত 3 নাম্বারেরই আসে। দেখো, প্রথমে কি বলেছে, মোহনা অঞ্চলে ভূমির মৃদু ঢাল। অর্থাৎ নদী যদি মোহনাতে যখন মিশছে, তখন যদি ভূমির ঢালটা খুব বেশি হয়, অর্থাৎ খুব ঢালু ভূমি হয়, তাহলে কী হবে, জল খুব স্রোতে মানে খুব স্পিডে গিয়ে মোহনাতে মিশবে, সাগরে মিশবে। তার ফলে সেই দ্রুত জলের সাথে নুড়ি পলি সব কিন্তু দ্রুত গিয়ে সমুদ্রে চলে যাবে। তার ফলে যে ওই মোহনার মুখে নদী পলিগুলো জমার কিন্তু সুযোগ পাবে না। কিন্তু নদী যদি খুব মৃদু গতিতে গিয়ে মেশে, তাহলে কিন্তু ওই মোহনার মুখে নুড়ি বাহিত নুড়ি পলিগুলো জমার একটা সুযোগ পাবে। সেই জন্য মোহনা অঞ্চলে কিন্তু ভূমির ঢালটা মৃদু থাকতে হবে বদ্বীপ গঠনের জন্য। তারপরে আছে দেখো, নদীর জলে পলির আধিক্য। অর্থাৎ যে নদীর মোহনায় বদ্বীপ গঠন হবে, সেই নদীর জলে কিন্তু উপযুক্ত পরিমাণে পলি থাকতে হবে। তা না হলে কিন্তু নদী যে বহনকারী পলি সেটা জমার সুযোগই পাবে না, যদি নদী মানে উপযুক্ত পরিমাণ পলি বহন না করে। যেমন দক্ষিণ ভারতের নদীগুলোর কিন্তু অধিকাংশ মোহনাতেই বদ্বীপ নেই। কেননা দক্ষিণ ভারতের নদীগুলো, বেশিরভাগ নদীগুলোই কিন্তু দাক্ষিণাত্যের যে মালভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, কঠিন শিলা হওয়ায় সেই নদীগুলোতে কিন্তু পলির পরিমাণ অনেক কম। বিশেষ করে নর্মদা, তাপ্তি নদী, এদের মোহনায় কিন্তু বদ্বীপ গঠন হয়নি, এই একটা গুরুত্বপূর্ণ কারণে। তারপরে কি বলেছে দেখো, অগভীর মোহনা অঞ্চল। মোহনা অঞ্চলে সাগর যদি খুব গভীর হয়, সেক্ষেত্রে পলি বালি প্রভৃতি কিন্তু জমা হয়ে দ্বীপ গঠনের সুযোগ থাকে না। অগভীর থাকলে কিন্তু অল্প পরিমাণ পলি জমলেই সেখানে কিন্তু একটা দ্বীপ গঠনের সুযোগ থাকে। জোয়ার ভাটার প্রকোপ কম। মোহনা অঞ্চলে যদি জোয়ার ভাটার প্রকোপ খুব বেশি হয়, তাহলে কি হবে, জোয়ারের সাথে সমস্ত নদীবাহিত পলি বালি সব কিন্তু সাগরে গিয়ে চলে যাবে, মোহনা অঞ্চলে জমতে পারবে না। তাই জন্য জোয়ার ভাটার প্রকোপ যতটা কম হবে, বদ্বীপ গঠন ততটা সহজ হবে। তারপরে কি আছে দেখো, সমুদ্রের জলে লবণতার পরিমাণ। সমুদ্রের জলে লবণতা বেশি হলে পলি দ্রুত হারে কিন্তু থিতিয়ে পড়ে। তার ফলে লবণতার পরিমাণ যদি উপযুক্ত থাকে, তাহলে কিন্তু সেটা বদ্বীপ গঠনের অনুকূল হয়। তো মেয়েরা, আমাদের এই পয়েন্টগুলোর মধ্যে থেকে আলোচনা করলেই হবে যে নদীর মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। এর সাথে তোমরা আরও বিভিন্ন সহায়িকা বইতে আরও পয়েন্ট পাবে, সেগুলোও লিখলেও হবে, বা আমাদের এই কটা পয়েন্ট আলোচনা করলেও হবে। এরপরে আমাদের এই চ্যাপ্টারেরই একটা কেস স্টাডি রয়েছে, দেখবে সুন্দরবন অঞ্চলের ওপর জলবায়ু পরিবর্তনের কী কী প্রভাব। সুন্দরবন অঞ্চলের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা এই প্রভাবগুলো দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি দেখো, সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি। পৃথিবী বেশি গরম হয়ে যাওয়ায় কুমেরু অঞ্চলের ও পার্বত্য অঞ্চলের বরফ প্রচুর পরিমাণে গলে যাচ্ছে। এর পরোক্ষ ফলরূপে সুন্দরবন অঞ্চলে সমুদ্র জলতলের গড় উচ্চতা বছরে প্রায় 3.3 মিলিমিটার করে বাড়ছে, যা পৃথিবীর গড় জলতল বৃদ্ধির 2 গুণেরও বেশি। তারপরে কি আছে দেখো, উপকূলের ক্ষয়ের মাত্রা বৃদ্ধি। তাহলে আমরা আগের পয়েন্টটি কি দেখলাম, যে বিশ্ব উষ্ণায়ন প্রভৃতির ফলে যে আমাদের মেরু অঞ্চলে থাকা বরফ গলে যাচ্ছে, যার ফলে সমুদ্রের জলতল বাড়ছে, এবং সুন্দরবন যেহেতু সমুদ্রের একদম লাগোয়া, সেই সুন্দরবন অঞ্চলেরও যে সংলগ্ন সমুদ্রেরও জলতল কিন্তু বাড়ছে, ফলে যে নতুন নতুন ভূভাগ বা নিচু জায়গাগুলো কিন্তু ডুবে যাচ্ছে। তারপরে আছে দেখো, উপকূলের ক্ষয়ের মাত্রা বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনে ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়ছে এবং জলের পরিমাণ বাড়ায় সমুদ্রের ঢেউগুলি আকার আয়তনেও বড় হচ্ছে। এর ফলে ঢেউয়ের তীব্র আঘাতে উপকূলের ক্ষয়ের মাত্রা আগের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। এইভাবে ক্ষয়ের পরিমাণ বাড়তে থাকায় এই দ্বীপগুলির অনেকাংশ এবং উপকূলবর্তী অনেক গ্রাম ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেছে। গ্রামের মানুষরা বাস্তুহারা হচ্ছে।
অর্থাৎ এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তার ফলে কিন্তু সামুদ্রিক যে ঘূর্ণিঝড়, যেগুলোকে আমরা নিম্নচাপ ইত্যাদি বলে থাকি, এগুলোর পরিমাণ কিন্তু নিম্নচাপ, ঘূর্ণিঝড়, এগুলোর পরিমাণ অনেক বাড়ছে। তোমরা কিছুদিন আগেই দেখেছো আমফান, ফণী, এসব বড় বড় ঘূর্ণিঝড়। এত ঘূর্ণিঝড়ের ফলে উপকূলের অংশ আরও ভেঙে যাচ্ছে, অনেক মানুষ ঘর ছাড়া হচ্ছে, অনেক অংশ স্থলভাগ জলের তলায় চলে যাচ্ছে। তারপরে কি আছে দেখো, খাঁড়ির বিস্তৃতি। জলতল বৃদ্ধির জন্য জোয়ার ভাটার তীব্রতা ও উচ্চতা বেড়েছে, ফলে মোহনা অংশে খাঁড়িগুলি ক্রমশ চওড়া হচ্ছে। চাষের জমিতে জোয়ারের নোনা জল ঢুকে জমির উর্বরতা নষ্ট করছে। অর্থাৎ খাঁড়ি যখন খাঁড়ি যায় যেখানটা, সেই জায়গাটা আস্তে আস্তে যদি বড় হয়ে যায়, সেখান থেকে সমুদ্রের জল বেশি পরিমাণে ঢুকছে, চাষের জমিতে ঢুকে কিন্তু চাষের জমিও নষ্ট করছে। তারপরে কি আছে দেখো, ম্যানগ্রোভ অরণ্যের বিনাশ। উপকূল অংশ ডুবে থাকায় মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পাওয়ায় সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ ব্যাপক মাত্রায় ধ্বংস হচ্ছে। অন্যদিকে নতুন উদ্ভিদ জন্মাতে পারছে না, ফলে ক্রমশ এই বনভূমি হ্রাস পাচ্ছে। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে রয়েছে। তাহলে সুন্দরবন অঞ্চলে এই যে বারবার ঘূর্ণিঝড় বলো বা উপকূল অংশ ক্ষয়ে যাওয়া, জলে বিস্তীর্ণ অংশ জলে নিমজ্জিত হয়ে থাকার ফলে কিন্তু ম্যানগ্রোভ বনভূমির কিন্তু খুবই ক্ষতি হচ্ছে। দ্বীপের বিনাশ, লোহাচড়া, ঘোড়ামারা, নিউমুর দ্বীপ। কি বলেছে দেখো, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ফলে এই যে জলতলের উচ্চতা বছরে প্রায় 5 মিলিমিটার করে বাড়ছে, ফলে ঘোড়ামারা দ্বীপের 5টি গ্রাম ইতিমধ্যেই কিন্তু সমুদ্রগর্ভে চলে গেছে। অন্যদিকে লোহাচড়া দ্বীপটি জলের নিচে সম্পূর্ণ চলে গেছে প্রায় 1980 সালে। এটি হলো পৃথিবীর প্রথম মানুষ অধ্যুষিত প্রথম দ্বীপ যেটি জলে সম্পূর্ণভাবে ডুবে যায়। ভারত বাংলাদেশের সীমানা বরাবর সুন্দরবনের একবারে দক্ষিণ সমুদ্রে অবস্থিত নিউমুর দ্বীপ, এই দ্বীপটা কিন্তু পুনরায় জেগে ওঠে 2009 সালে। সমুদ্র জলতলের অত্যাধিক উত্থানে এই দ্বীপটি এখন কিন্তু জলের নিচে অবস্থান করছে। তাহলে মেয়েরা দেখতে পাচ্ছ যে এই জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবন অঞ্চলের জলবায়ুর ওপর কতগুলো প্রভাব পড়েছে। তো এটাও কিন্তু তোমাদের 5 নম্বরের জন্য আসতে পারে। তোমরা এই পয়েন্টগুলোর ওপরে কিন্তু আলোচনা করবে। আমাদের নদী পোর্শনটা মোটামুটি এইটুকুই হলো। এরপরে আমরা হিমবাহ নিয়ে আলোচনা শুরু করব।